কোনো কিছুই আমরা চোখ, কান, নাক, জিহ্বা বেশ একটা ঝামেলায় পড়ে যাব আমরা। প্রাচীন গ্রিসের জ্ঞানী গুণী লোকজনেরা ভাবতো আমাদের চোখ অনেকটা ফ্ল্যাশ লাইটের মতো, অর্থাৎ চোখ থেকে আলো বের হয়ে কোনো কিছুতে বাধা পেয়ে আবার চোখে ফিরে এলেই আমরা সেটাকে দেখতে পাই। সেই গ্রিকদের থেকে গত শতাব্দীর আইনস্টাইন পর্যন্ত 2000 বছরেরও বেশি সময় ধরে অনেক কৌতূহলী মানুষ বোঝার চেষ্টা করেছেন আমরা কিভাবে দেখি এবং আলো আসলে কি। আজকের পর্বে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। চলো আমরা আসলে কিভাবে দেখি সেটা জেনেই শুরু করি। যখন কোনো উৎস থেকে আলো সরাসরি আমাদের চোখে আসে তখন আমরা উৎসটি দেখতে পাই, যেমন সূর্য, বাসার লাইট কিংবা জ্বলন্ত মোমবাতি। এই উৎস থেকে আলো ডিরেক্টলি চোখে না এসে অন্য কোনো বস্তুতে ধাক্কা খেয়েও আসতে পারে, তখন এই বস্তুটি আমরা দেখতে পারি। ঠিক এই কারণে অন্ধকারে তুমি কিছু দেখতে পাও না। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, এই আলো চোখ দিয়ে আমরা কিভাবে দেখি? যখন কোনো আলো চোখে পড়ে, চোখের রেটিনা থেকে সেই আলো দিয়ে তৈরি সংকেত ব্রেইনে পৌঁছায়, আর ব্রেইন বুঝতে পারে কোনটা গাছপালা আর কোনটা মানুষ। পুরো ব্যাপারটা শুরু হয় চোখের মাঝে আলো ঢোকা থেকে আর শেষ হয় ব্রেইনের এই অংশটায়। চলো এবার তাহলে আলো কি সে সম্পর্কে জেনে আসি। তুমি অলরেডি জানো শব্দ এক ধরনের তরঙ্গ। মজার ব্যাপার হলো আলো এক ধরনের তরঙ্গ, তবে সেটা আলাদা দুটি তরঙ্গের যোগফল, যার একটি বিদ্যুৎ ও অন্যটি চুম্বক ক্ষেত্রের তরঙ্গ। এদেরকে একসাথে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বলা হয়। তুমি চাইলে ইলেকট্রনকে এভাবে স্পন্দিত করে তার থেকে একই সাথে চৌম্বক ক্ষেত্র ও বিদ্যুৎ ক্ষেত্র তৈরি করতে পারবে, আর এটাই তরঙ্গের মতো চলতে থাকবে। তাহলে আলো কি শুধুই তরঙ্গ? আধুনিক বিজ্ঞানের মতে আলো হলো ফোটন কণার প্রবাহের ফলে তৈরি এক ধরনের তরঙ্গ। ফলে আলো কণা ও তরঙ্গ দুটোর মতোই বিহেভ করে। তুমি অলরেডি দেখেছো আলো হলো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। তবে সহজভাবে বোঝার জন্য এখন থেকে দুটো ক্ষেত্রের তরঙ্গকে এভাবে একটি সমতলে চিন্তা করি। তরঙ্গ হলেই তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তাহলে আলোরও ডেফিনেটলি তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই তরঙ্গ দৈর্ঘ্য কয়েক কিলোমিটার থেকেও বেশি হতে পারে, আবার 1 মিটারের কোটি কোটি ভাগের 1 ভাগও হতে পারে। তুমি চাইলে তরঙ্গ দৈর্ঘ্যের এই সব মান ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজিয়ে এভাবে বর্ণালী তৈরি করতে পারো। একে বিদ্যুৎ চৌম্বক বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলে। এই স্পেকট্রামের খুব ছোট একটা অংশ আমরা দেখতে পাই, যেমন তরঙ্গ দৈর্ঘ্যের মান 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হলেই কেবল দেখা যায়। এর থেকে বেশি বা কম হলে আমরা দেখতে পাই না। যে অংশটুকু দেখতে পাই একে দৃশ্যমান আলো বলে। তোমার মনে হয়তো প্রশ্ন এসেছে, ন্যানোমিটার কি? 1 ন্যানোমিটার হলো 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগের সমান। 1 ন্যানোমিটার কতটা ছোট বোঝার জন্য তোমার চুলটি হাতে নাও। এর পুরুত্ব 80,000 থেকে 1 লক্ষ ন্যানোমিটার। আবার সব দৃশ্যমান আলোর রং এক হয় না। এই রং নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল আলোর আর সবচেয়ে কম বেগুনি আলোর। বেগুনি থেকে লাল পর্যন্ত যেসব রঙের আলো আমরা দেখি তাদেরকে মনে রাখতে পারি বাংলায় বেনিয়া সহকলা বা ইংরেজিতে ভিবগিয়র শব্দের মাধ্যমে। মজার ব্যাপার হচ্ছে সূর্যের যে সাদা আলো আমরা দেখি তা প্রিজম দিয়ে পাস করালেও আমরা এই 7 রঙের আলোই পাবো। প্রিজম না থাকলে এরকম একটি সিডি সূর্যের আলোতে ধরে আলোটিকে কাছাকাছি দেয়ালে ফেললেও সূর্যের আলোর পুরো স্পেকট্রামটি দেখতে পারবে। দৃশ্যমান বর্ণালীর এই 7টি রং কিন্তু আমরা রংধনুতেও দেখি। আবার সব রঙের আলোর প্রতি চোখ সমানভাবে সেন্সিটিভ না। তুমি গ্রাফে দেখতে পাচ্ছ কোন রঙের আলোর প্রতি চোখ সবচেয়ে বেশি সেন্সিটিভ। অর্থাৎ দৃশ্যমান আলোর মধ্যে সবুজ, হলুদ আলোগুলো আমরা সবচেয়ে ভালো দেখতে পাই। এবার তুমি চিন্তা করো, যদি সবুজ বা হলুদ আলোর প্রতি চোখ বেশি সেন্সিটিভ হয়, তারপরেও কোনো দূর সংকেত হিসেবে লাল রঙের আলো আমরা বেশি ব্যবহার করি কেন? এর কারণ হচ্ছে লাল রং প্রকৃতিতে অতটা কমন না, আর লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়াতে লাল আলো অতটা ছড়িয়েও পড়ে না।
এজন্য লাল আলোর সিগন্যাল অনেক দূর পর্যন্ত পাঠানো সম্ভব। কলেজে উঠলে এই টপিকের ব্যাপারে আরো ডিটেলসে জানবে। তরঙ্গ অধ্যায়ে আমরা শিখেছি তরঙ্গের বেগ ইকুয়ালস টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু আলোর বেগ কোনো মাধ্যমের জন্য কনস্ট্যান্ট, তাই কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হবে। যেসব আলো আমরা দেখি তার মধ্যে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় কম্পাঙ্ক হবে সবচেয়ে বেশি। এবার দৃশ্যমান আলো ছাড়াও যেসব আলো আমরা দেখি না তাদের সম্পর্কে জানব। তুমি জানো দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি আলোর কম্পাঙ্ক সবথেকে বেশি। যে আলোর কম্পাঙ্ক বেগুনি আলোর চেয়েও বেশি থাকে তাকে অতি বেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি বলা হয়। আর কম্পাঙ্ক যত বাড়ে রশ্মিগুলোর শক্তিও কিন্তু ততই বাড়ে। কম্পাঙ্ক আরো বেশি হলে এক্স রে, গামা রে এর মতো শক্তিশালী রশ্মিও পাবে। এসব রশ্মি কিন্তু আমাদের অনেক কাজে লাগে, আবার বেশ ক্ষতিও করতে পারে। যেমন জাল টাকা শনাক্ত করতে ইউভি রশ্মি আর চিকিৎসায় এক্স রে এর ব্যবহার করা হয়। আর যে আলোর কম্পাঙ্ক লাল আলোর চেয়ে কম তাকে বলবো অবলাল বা ইনফ্রারেড রশ্মি। তাহলে এই ইনফ্রারেড রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য লালের চেয়েও কিন্তু বেশি। তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি হলে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এসব পাবো। ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে আমরা খালি চোখে দেখতে পাই না। টেলিভিশনের রিমোট কন্ট্রোলার থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরাতেও ইনফ্রারেড রশ্মি ব্যবহার করা হয়। তাহলে আজকের লেসন আমরা শিখলাম বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, আলোর প্রকৃতি ও স্পেকট্রাম নিয়ে। আগামী পর্বে আমরা আলোর প্রতিফলন নিয়ে শিখব। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আলোর প্রকৃতির ব্যাপারে জেনেছিলে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হয়তো তুমি আয়নায় নিজেকে দেখো। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, আয়নায় কিভাবে এক্স্যাক্ট নিজেকে দেখতে পাও? এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে অবশ্যই আলোর প্রতিফলনের ব্যাপারে জানতে হবে। আর আজকের পর্বে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। শুধু আয়নায় নিজের চেহারা দেখা না, আমরা আশেপাশে গাছপালা, চেয়ার টেবিল যাই দেখি সবই কিন্তু প্রতিফলিত আলো। আলো যখনই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন খানিকটা আলো আবার সেই মাধ্যমেই ফিরে আসে, আর সেই ঘটনাকে বলা হয় প্রতিফলন। কিছু আলো দ্বিতীয় মাধ্যম দিয়েও প্রবাহিত হতে পারে, সেটা হচ্ছে প্রতিসরণ, আর বাকি আলো শোষিত হয়ে যায়। এই অধ্যায়ে আমরা প্রতিফলন ও পরের অধ্যায়ে প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আগের লেসনে তুমি জেনেছো আলো এক ধরনের তরঙ্গ। পুকুরে ঢিল ছুঁড়ে ঢেউ বা তরঙ্গ সৃষ্টির ব্যাপারে তো জানোই, কিন্তু চিন্তা করো পুকুরে যদি পানি না থাকতো তাহলে কি কোনো ঢেউ হতো? সো আমরা বলতে পারি সাধারণত তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু আলোর বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এটা যেহেতু বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রের মিলিত তরঙ্গ, তাই এটার জন্য কোনো মাধ্যমের দরকার নেই। এজন্য প্রতিফলন বা প্রতিসরণ ব্যাখ্যা করার জন্যই যখনই প্রথম ও দ্বিতীয় মাধ্যমের কথা বলবো তখনই দুটো মাধ্যমের মধ্যে একটা শূন্য মাধ্যমও থাকতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা প্রতিদিনই কাঁচ বা পানিতে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের যে উদাহরণগুলো দেখি তার বেশিরভাগ ক্ষেত্রেই একটি মাধ্যম বাতাস, অন্যটি কাঁচ কিংবা পানি। বাতাস এতটাই হালকা মাধ্যম যে সেটাকে শূন্য মাধ্যম ধরে নিলেও কোনো সমস্যা হবে না। সহজে বোঝার জন্য চলো একটা সিঙ্গেল আলোক রশ্মি দিয়ে আমরা প্রতিফলন বোঝার চেষ্টা করি। যখন এই রশ্মিটি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের উপর একটা বিন্দুতে এসে পড়বে, প্রথমেই সেই বিন্দুতে একটা লম্ব কল্পনা করব। আলোক রশ্মি ও লম্ব রেখা দুটোকে নিয়ে একটি সমতল কল্পনা করে নিতে পারি। যে রশ্মিটি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে ঢোকার জন্য কোনো একটা বিন্দুতে আপতিত হয়েছে সেটাকে আমরা বলতে পারি আপতিত রশ্মি। এই ক্ষেত্রে আমাদের আপতিত রশ্মি হচ্ছে এক্সো। আপতিত রশ্মি লম্বের সাথে যে কোণ করে তাকে বলবো আপতন কোণ, আর এই কোণটিকে আমরা থিটা আই দিয়ে প্রকাশ করতে পারি। আর এখানে ও এক্স প্রাইম হচ্ছে প্রতিফলিত রশ্মি,
প্রতিফলিত রশ্মি লম্বের সাথে যে কোণ করবে সেটাকে বলবো প্রতিফলন কোণ বা থিটার। বোঝাই যাচ্ছে যেটা দ্বিতীয় মাধ্যমে ঢুকবে সেটা হলো প্রতিসরিত রশ্মি, যা নিয়ে পরের চ্যাপ্টারে আলোচনা করব। চলো এবার তাহলে প্রতিফলনের সূত্র দুটির ব্যাপারে জেনে নিই। প্রথম সূত্র মতে আপতিত রশ্মি এবং লম্ব দিয়ে যে সমতলটি কল্পনা করেছিলাম, প্রতিফলিত রশ্মিটি সেই একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্র অনুযায়ী প্রতিফলন কোণ সবসময় আপতন কোণের সমান হবে। এবার ভাবো তো, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে পড়লে তার ঠিক কতটুকু প্রতিফলিত হবে? আয়নায় আলো পড়লে তার প্রায় পুরোটাই প্রতিফলিত হয়, কিন্তু প্রতিফলন তো শুধু আয়নাতেই হয় না, এটা যে কোনো দুটো মাধ্যমের মাঝেই হতে পারে। কতটুকু প্রতিফলন হবে সেটার জন্য বিজ্ঞানী ফ্রেনেল একটি সূত্র দিয়েছিলেন। এই সূত্রের ব্যাপারে ডিটেলসে তোমরা আরেকটু বড় হয়ে শিখবে। আপাতত মনে রাখো, আপতন কোণ যত বেশি হবে প্রতিফলনও তত বেশি হবে। সাধারণত এক টুকরো কাচে প্রতিফলন খুবই কম হয়, মাত্র 4% থেকে 5%। বেশিরভাগ আলোই কাচের ভেতর দিয়ে প্রতিসরিত হয়ে যায়। কিন্তু প্রতিফলন কোণ যদি 80 ডিগ্রি কিংবা 90 ডিগ্রির কাছাকাছি হয়, তাহলে প্রতিফলনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। জানালার কাচের পাশে দাঁড়িয়ে তুমি এখনই সেটা পরীক্ষা করে দেখতে পারো। চলো এবার মসৃণ ও অমসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলনে কি কি ডিফারেন্স লক্ষ্য করব সে ব্যাপারে জেনে আসি। আয়না কিংবা আয়নার মতো মসৃণ পৃষ্ঠে আলোর সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পরেও সমান্তরাল থাকে, কারণ প্রত্যেকটা রশ্মি প্রতিফলনের সূত্র মেনে আপতন কোণের সমান কোণে প্রতিফলিত হয়। এবার চিন্তা করো, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটি অমসৃণ তলে আপতিত হচ্ছে। এক্ষেত্রে রশ্মিগুলো অমসৃণ তলের এক এক বিন্দুতে এক এক কোণে আপতিত হয়, ফলে প্রত্যেকটি রশ্মির প্রতিফলন কোণ ভিন্ন ভিন্ন হয়, যার ফলে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল না থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। এ ধরনের প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন বলে। খালি চোখে দেখা বেশিরভাগ পৃষ্ঠ মসৃণ বলে মনে হলেও আসলে তা পুরোপুরি মসৃণ নয়। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখবে পৃষ্ঠগুলো কতটা অমসৃণ। তাই বিভিন্ন বস্তু থেকে আমাদের চোখে যেসব প্রতিফলিত রশ্মি ঢোকে তার বেশিরভাগই ব্যাপ্ত প্রকৃতির, আর এই কারণেই অনেক বস্তু একটু কম উজ্জ্বল দেখায়। চলো এবার জেনে আসি আমাদের চারপাশে থাকা বস্তুগুলো ডিফারেন্ট কালারের হওয়ার কারণটা কি। আমরা যখন সবুজ পাতার মাঝে একটা লাল গোলাপ ফুল দেখি, সেটি কেন লাল কিংবা তার পাতাটি কেন সবুজ? প্রশ্নটি হয়তো তোমার কাছে খুবই হাস্যকর লাগতে পারে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই লাল ফুলটিকে সবুজ আলোতে দেখলে কুচকুচে কালো দেখাবে। আমরা আগের পর্বে জেনেছি সাদা আলো আসলে যৌগিক আলো, অর্থাৎ সাদার ভেতর সব রঙের আলোই আছে। এই সাদা আলো যখন একটা লাল গোলাপ ফুলে পড়ে, তখন গোলাপ ফুলটা লাল রঙের আলো ছাড়া বাকি সব রঙের আলো শুষে নেয়। তাই যে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, সেখানে লাল ছাড়া অন্য কোনো রং থাকে না, আর এই কারণেই আমরা গোলাপ ফুলকে লাল দেখি। ঠিক একই কারণে পাতাগুলো দেখায় সবুজ। যদি তুমি সম্পূর্ণ লাল আলোতে এই গোলাপ ফুল এবং পাতাটাকে দেখো, তাহলে ফুলটাকে ঠিকই লাল দেখাবে, কারণ ফুলটি লাল রং শোষণ করবে না, প্রতিফলিত করবে, কিন্তু পাতাটা লাল রং শুষে নেবে, সো কোনো রঙই প্রতিফলিত করবে না, তাই পাতাটাকে দেখবে কালো। আজ তাহলে এই পর্যন্তই। আজ আমরা শিখলাম আলোর প্রতিফলন, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠের প্রতিফলন ও বিভিন্ন বস্তু কেন বিভিন্ন রঙে দেখি তার সম্পর্কে। আগামী লেসনে আমরা আয়না নিয়ে আলোচনা করব। দেখা হবে সেই পর্বে। লাস্ট এপিসোডে তুমি আলোর প্রতিফলন সম্পর্কে জেনেছো, আর আজকের এপিসোডে আমরা সমতল আয়না ও তাতে কিভাবে প্রতিবিম্ব বা ইমেজ তৈরি হয় তা নিয়ে জানব। যে দর্পণ বা আয়নার প্রতিফলক পৃষ্ঠটি মসৃণ সমতল তাকে সমতল আয়না বলে। গ্লাসের পিছনে রূপা, অ্যালুমিনিয়াম বা পারদের প্রলেপ দিয়ে আয়না তৈরি করা হয়, ফলে প্রতিফলনের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এই প্রসেসকে সিলভারিং বলে। এ ধরনের আয়নায় কাচের সামনের সারফেস থেকে 4%
আর বাকিটা পেছনের সারফেস থেকে প্রতিফলিত হয়ে পুরো ইমেজটি তৈরি হয়। টেলিস্কোপ সহ অন্য অনেক অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস যেখানে মূল প্রতিবিম্বটি খুবই গুরুত্বপূর্ণ, সেখানে কাচের উপরেই রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে পরিষ্কার প্রতিবিম্ব তৈরি হয়। আয়নার সামনে দাঁড়ালে তুমি নিজের একটি প্রতিবিম্ব দেখতে পাও, যা তৈরি হয় আয়নার সারফেসে আলোর নিয়মিত প্রতিফলনের কারণে। আসলে এখানে প্রতিফলন ঘটে কয়েকবার। কোনো সোর্স থেকে আলোক রশ্মি প্রথমে তোমার শরীরে পড়ে, সেখান থেকে ধাক্কা খেয়ে আয়নার সারফেসে গিয়ে তারপরে তোমার চোখে আসলেই শরীরের ওই অংশের প্রতিবিম্ব দেখতে পাও। আয়নাতে লাইট সোর্স ছাড়া বাকি সব কিছুর প্রতিবিম্ব এভাবেই তৈরি হয়। তবে এই পর্বের বাকি অংশে আমরা শুধু আয়নার ফাইনাল রিফ্লেকশন নিয়েই কথা বলবো। প্রথমেই একটি পয়েন্ট অবজেক্ট এক্স কনসিডার করি। এটা থেকে কিছু রশ্মি বের হয়ে এ বি আয়নায় প্রতিফলিত হচ্ছে। প্রতিফলিত রশ্মিগুলোকে আয়নার পেছনে বাড়িয়ে দিলে মনে হবে সবগুলো রশ্মি এক্স প্রাইম পয়েন্ট থেকে আসছে। তাহলে এই পয়েন্টটিই হচ্ছে এক্স বস্তুটির প্রতিবিম্ব। রিয়েল অবজেক্টে অনেকগুলো পয়েন্ট থাকে এবং প্রতিটা পয়েন্টের একটি একটি করে প্রতিবিম্ব হয়ে পুরো অবজেক্টটির প্রতিবিম্ব তৈরি হয়। আয়নায় খেয়াল করলে দেখবে তুমি আয়নার যতটুকু সামনে থাকো প্রতিবিম্বটি ঠিক ততটুকুই পেছনে আছে। চলো এবার এটি জ্যামিতির সাহায্যে প্রমাণ করে ফেলি। আবারও আয়নার সামনে যে কোনো পয়েন্ট অবজেক্ট এক্স রাখি। এটি প্রমাণের জন্য অন্তত দুটি রশ্মি লাগবে। সোজা লম্বভাবে যাওয়া এক্স পি রশ্মিটি বিপরীতে প্রতিফলিত হবে। অন্য যে কোনো একটি রশ্মি এক্স ও আয়নার তলে ও বিন্দুতে পড়ে ও আর বরাবর প্রতিফলিত হবে। ও আর এবং পি এক্স কে পেছনে বাড়ালে প্রতিবিম্ব এক্স প্রাইম পাবো। এখন OPX এবং OPX প্রাইম ত্রিভুজ দুটিতে কোণ দুটি সমান এবং OP বাহুটি কমন, তাই ত্রিভুজ দুটি সর্বসম। আর তুমি তো জানোই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, তাই বলতে পারি XP = X প্রাইম P। তার মানে X বস্তুটি আয়না থেকে যত দূরে আছে X প্রাইম প্রতিবিম্বটিও আয়না থেকে ঠিক ততটাই দূরে থাকবে। প্রতিবিম্ব দুই প্রকারের হয়, বাস্তব ও অবাস্তব। খেয়াল করো, মোমবাতিটির একদম উপরের বিন্দুটি থেকে আলো আয়নায় পড়ে প্রতিফলিত রশ্মিগুলো ছড়িয়ে যায়। তাই এই রশ্মিগুলো আয়নার সামনে কোথাও মিলবে না, কিন্তু পিছনে বাড়ালে এই পয়েন্টটাতে এসে মিলছে, যে কারণে মনে হয় সব আলো আসলে ওই বিন্দু থেকেই আসছে। আলো সত্যিকারে মিলে না বলে একে অবাস্তব প্রতিবিম্ব বলে। অন্যদিকে এরকম গোলীয় অবতল আয়নাতে প্রতিফলিত রশ্মিগুলো আয়নার সামনে কোনো বিন্দুতে সত্যি মিলিত হলে যে প্রতিবিম্ব পাই তাকে বলে বাস্তব প্রতিবিম্ব। গোলীয় আয়না নিয়ে পরের লেসনগুলোতে আলোচনা করা হবে। এখানে এক্স এবং ওয়াই বিন্দু থেকে আলো আয়নায় প্রতিফলিত হয়ে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমে অবাস্তব প্রতিবিম্ব তৈরি করেছে। মনে হচ্ছে চোখে আলোক রশ্মি আসছে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম থেকে। দেখাই যাচ্ছে প্রতিবিম্বের সাইজ ও ডিরেকশন বস্তুটির মতোই। তাহলে সাধারণ আয়নার প্রতিবিম্ব আয়না থেকে সমদূরত্বে, অবাস্তব, সোজা এবং সমান দৈর্ঘ্যের হয়। আচ্ছা, তোমার কি মনে হয় পা থেকে মাথা পর্যন্ত পুরো প্রতিবিম্ব দেখতে চাইলে আয়না তোমার দৈর্ঘ্যের সমান হতে হবে? ধরো তোমার হাইট 5 ফিট, তাহলে তুমি যদি নিজের পুরো প্রতিবিম্ব আয়নায় দেখতে চাও তাহলে আয়নাটি তোমার অর্ধেক উচ্চতার অর্থাৎ 2.5 ফিটের হলেই যথেষ্ট। অর্থাৎ আয়নায় পুরোপুরি তোমাকে দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য তোমার দৈর্ঘ্যের হাফ হলেই হবে। আয়নায় যে ডান হাতের প্রতিবিম্ব বামে চলে যায় সেই ব্যাপারে তো তুমি জানোই। সহজ কথায় সাধারণ আয়নায় ডান এবং বাম দিক বদলে যায়। এজন্যই উলম্ব প্রতিসম অ্যালফাবেটগুলো আয়নায় দেখতে উল্টো না লাগলেও অপ্রতিসমগুলোকে কিন্তু ঠিকই উল্টো লাগে। এবার চিন্তা করে বলো তো, এই উল্টে যাওয়া এড়ানোর কোনো উপায় আছে কিনা? দুটি আয়নাকে পরস্পরের সাথে 90 ডিগ্রিতে রেখে সেটাকেই একটি আয়না হিসেবে ইউজ করলে ডান বামের পরিবর্তন হয় না।
কারণ একটি আয়নার প্রতিবিম্ব অন্য আয়নাতে আবার প্রতিফলিত হয়। এজন্য ফাইনাল ইমেজের ওরিয়েন্টেশন বস্তুর মতোই হয়। দুটি আয়না নিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখতে পারো। এই সমতল আয়না যে শুধু চেহারা দেখার জন্যই ব্যবহার করি তা কিন্তু না। সেলুনে বা পার্লারে চুল কাটানোর সময় সামনে ও পেছনে দুটো সমতল আয়না দেখি। সামনের আয়নায় মাথার সামনের দিকটা দেখতে পাই, আর পেছনের আয়নায় মাথার পেছনের অংশের প্রতিবিম্ব তৈরি হয়। এই প্রতিবিম্ব আবার সামনের আয়নায় প্রতিফলিত হয়। এভাবে বারবার প্রতিফলনের জন্য সেলুনে প্রতিবিম্বের একটা ইলিউশন দেখতে পাও। দূরের কোনো জিনিস ডিরেক্টলি দেখতে না পেলে তা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করতে পারো। এই যন্ত্রে দুটি সমতল আয়নাকে এভাবে 45 ডিগ্রি কোণে সমান্তরালে রাখা হয়। ফলে এ আয়নায় আলো পড়ে প্রতিফলিত হয়ে নিচের বি আয়নায় পড়ে, তারপর আবার প্রতিফলিত হয়ে চোখে এসে পড়ে। ভিড়ের মধ্যে খেলা দেখা, উঁচু দেয়ালের উপর দিয়ে দেখা, শত্রু সৈন্যের গতিবিধি লক্ষ্য করা ইত্যাদি কাজে পেরিস্কোপ ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তায় ড্রাইভিং এর জন্য অনেক সময় অলমোস্ট 90 ডিগ্রিজ অ্যাঙ্গেলে বাঁক নেওয়া লাগতে পারে। এই বাঁকে উল্টো দিক থেকে আসা গাড়ির ড্রাইভাররা কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু এই বাঁকে 45 ডিগ্রিজ কোণে বেশ বড় সাইজের সমতল আয়না বসিয়ে এই সমস্যাটি সহজে সমাধান করা যায়। যেসব ইনস্ট্রুমেন্টসে আমরা লাইট, ইমেজ এসব অবজার্ভ করি, যেমন টেলিস্কোপ, ওভারহেড প্রজেক্টর, লেজার, এসব তৈরিতে সমতল আয়নাই ব্যবহৃত হয়। আবার নাটক বা সিনেমার শুটিং এর সময় প্লেন মিরর দিয়ে আলো প্রতিফলিত করে ব্রাইটনেস বাড়ানো হয়। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা শিখলাম সমতল আয়নায় প্রতিবিম্ব গঠন, তার প্রকৃতি ও সমতল আয়নার ব্যবহার সম্পর্কে। আগামী লেসনে গোলীয় আয়নার ব্যাপারে জানবো। সেই পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি সমতল আয়নায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় তা জেনেছো। আয়না সবসময় সমতল না হয়ে এমন বাঁকানোও হতে পারে। গোলক থেকে কিছু অংশ কেটে এমন বাঁকানো আয়না তৈরি হয় বলে একে গোলীয় আয়না বলে। আজকের পর্বে এই গোলীয় আয়না সম্পর্কে বিস্তারিত জানব। গোলীয় আয়না দুই রকমের হয়, উত্তল এবং অবতল। কোন পৃষ্ঠে প্রলেপ দেওয়া হয় তার উপর নির্ভর করবে আয়নাটি উত্তল না অবতল হবে। যদি অবতল পৃষ্ঠে প্রলেপ দেওয়া হয় তাহলে উত্তল পৃষ্ঠটি প্রতিফলক হিসেবে কাজ করে, তখন একে বলা হয় উত্তল আয়না। আর যদি উত্তল পৃষ্ঠে প্রলেপ দেওয়া হয় তাহলে অবতল পৃষ্ঠটি প্রতিফলক হিসেবে কাজ করবে, তখন একে বলা হবে অবতল আয়না। তুমি চাইলে একটি চামচের দুই পাশ গোলীয় আয়নার মতো ব্যবহার করতে পারো। এবার চলো গোলীয় আয়না রিলেটেড কিছু সংজ্ঞা জেনে আসি। গোলীয় আয়নার প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে, আর এই আয়না যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে আয়নার বক্রতার কেন্দ্র ও গোলকের ব্যাসার্ধকে আয়নার বক্রতার ব্যাসার্ধ বলে। গোলীয় আয়নার মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে একটা সরল রেখা টানলে সেটি হবে এই আয়নার প্রধান বা মূল অক্ষ। মেরু বাদে প্রতিফলক পৃষ্ঠের উপরে যে কোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে সরল রেখা টানলে গৌণ অক্ষ পাবো। এখন আয়নার কিছু আলো ফেলা হলে মনে হবে আলোগুলো একটা বিন্দুতে এসে পড়ছে, অথবা একটি বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হবে। ওই বিন্দুটিকে বলে ফোকাস বিন্দু, আর মেরু বিন্দু থেকে এর দূরত্বকে বলে ফোকাস দূরত্ব। একে ছোট হাতের এফ দিয়ে লেখা হয়। এবার বলতো, একটি সমতল আয়নার ফোকাস দূরত্ব কত হবে? সমতল আয়নাও কিন্তু বিশাল বড় গোলকের ছোট একটা অংশ। কিভাবে সম্ভব? পৃথিবী অনেক বড় একটা গোলক হলেও তোমার স্কুলের খেলার মাঠ কিন্তু সমতল। ঠিক তেমনি একটি বিশাল বড় গোলকের খুব ছোট একটা অংশ হবে সমতল আয়না। আর বিশাল বড় গোলকের বক্রতার ব্যাসার্ধ অসীম বলে তার ফোকাস দূরত্ব অসীম হবে।
উত্তল আয়নায় প্রতিবিম্ব সবসময় অবাস্তব হলেও অবতল আয়নায় সেটি বাস্তব কিংবা অবাস্তব দুরকমই হতে পারে, ডিপেন্ড করবে বস্তুটি কোথায় আছে তার উপর। কিন্তু আজকের লেসনে শুধুমাত্র উত্তল আয়নায় প্রতিবিম্ব গঠন নিয়েই আলোচনা করব। লেসনের শুরুতে দেখেছিলে চামচের বাইরের অংশটি দেখতে উত্তল আয়নার মতো এবং সেখানে নিজের ছোট ও সোজা প্রতিবিম্ব পেয়েছিলে। অর্থাৎ উত্তল আয়নার প্রতিবিম্ব সবসময়ই অবজেক্টের চেয়ে ছোট দেখায়। এটি কেন হয় বোঝার জন্য নিচের 3টি নিয়ম খেয়াল করো। প্রথমে উত্তল আয়নার ফোকাস দূরত্বের ভেতরে একটি পেন্সিল XY রাখি। তোমার নিশ্চয়ই মনে আছে সমতল আয়নাতে প্রধান অক্ষের সমান্তরালে লম্বভাবে আসা রশ্মি প্রতিফলনের পর ঠিক বিপরীতে ফিরে আসে। এখানেও একইভাবে পেন্সিলটির মাথা থেকে XN রশ্মিটি আয়নার তলে লম্বভাবে পড়ছে, তাই এটি NX পথে ফিরে যাবে। রশ্মিটি পিছনে বাড়ালে মনে হবে বক্রতার কেন্দ্র থেকে আসছে, অর্থাৎ বক্রতার কেন্দ্রগামী আলো আবার ওই পথেই ফিরে যাবে। কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল আসা আলো আয়নার তলে লম্বভাবে পড়ছে না, তাই যেই কোণে আসবে আবার ওই কোণেই প্রতিফলিত হবে। এই রশ্মিটিকে পিছনে বাড়ালে দেখবে ফোকাস বিন্দু F এগিয়ে মিলছে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে আসা আলো প্রধান ফোকাস থেকে বের হচ্ছে বলে মনে হবে। একইভাবে প্রধান ফোকাস দিয়ে আসা আলো প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তুমি চাইলে 3টি নিয়ম ব্যবহার করে উত্তল আয়নাটিতে XY পেন্সিলটির প্রতিবিম্ব তৈরি করতে পারবে। XY পেন্সিলটির Y বিন্দু থেকে আলো R বিন্দুতে এলে সেটি লম্বভাবে প্রতিফলিত হয়ে আবার Y বিন্দুর দিকেই ফিরে যাবে। আর XN ও XP রশ্মি দুটি কোন দিকে যাবে তা মাত্রই জানলাম। এখন NX আর PQ প্রতিফলিত রশ্মি দুটিকে পিছনে বাড়ালে দেখতে পাচ্ছি তারা X প্রাইম বিন্দুতে মিলছে। X প্রাইম থেকে Y ও রেখার উপর একটি লম্ব আঁকলে XY পেন্সিলটির প্রতিবিম্ব পেয়ে যাব। দেখতেই পাচ্ছ এখানে প্রতিবিম্বটির অবস্থান ফোকাস ও মেরু বিন্দুর মাঝখানে, আর প্রতিবিম্বটি বস্তুটির থেকে বেশ ছোট। পেন্সিলটি আয়না থেকে যত দূরে থাকবে প্রতিবিম্বটি ফোকাস বিন্দুর তত কাছে তৈরি হবে এবং আকারে তত ছোট হবে। আর X প্রাইম Y প্রাইম থেকে আসলে কোনো আলো বের হচ্ছে না, কেবল মনে হচ্ছে প্রতিবিম্বটি এখানে আছে, তাই এই প্রতিবিম্বটি অবাস্তব। প্রতিফলনের এই নিয়মগুলো ব্যবহার করে যে কোনো গলীয় আয়নার সামনে যে কোনো অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্বের কি রূপ হবে তা বের করে ফেলতে পারবে। তুমি কি জানো কোনো উত্তল আয়নার বক্রতার ব্যাসার্ধ R হলে তার ফোকাস দূরত্ব F হবে R/2 এর সমান? চলো এই প্রমাণটি করে ফেলি। ধরো আয়নাটির মূল অক্ষের সমান্তরালে দুটি রশ্মি AX এবং BY আয়নায় এসে পড়েছে। যে রশ্মিটি X বিন্দুতে এসে পড়েছে সেটি প্রতিফলিত হয়ে যেদিক থেকে এসেছে ঠিক সেদিকেই ফিরে যাবে। আমরা এই রেখাটিকে গোলকের কেন্দ্র O পর্যন্ত বাড়াই, তাহলে এটি হবে গোলকের ব্যাসার্ধ R। BY রশ্মিটি Y বিন্দুতে আয়নার পৃষ্ঠের লম্ব YN এর সাথে θi আপাতন কোণ তৈরি করে YP বরাবর প্রতিফলিত হচ্ছে। PY কে পিছনে বাড়ালে OX রেখাকে F বিন্দুতে ছেদ করছে, এটি তাহলে ফোকাস বিন্দু। এখানে FO আর FY সমান হবে। বাস্তব গলীয় আয়নার বক্রতার ব্যাসার্ধ প্রতিফলক পৃষ্ঠের তুলনায় অনেক বেশি হয়, তাই X আর Y বিন্দু দুটি বেশ কাছাকাছি চলে আসে। এজন্য FY আর FX সমান হয়। FY যেহেতু আবার FO এর সমান, তাই FO = FX, অর্থাৎ F ও X এর মধ্যবিন্দু। তার মানে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। উত্তল আয়নায় যেহেতু সোজা এবং ছোট প্রতিবিম্ব তৈরি করা যায়, তাই অনেক বড় বস্তুকে ছোট আকারে দেখতে চাইলে উত্তল আয়না ব্যবহার করা হয়। ঠিক এই জন্য ড্রাইভারের সামনের রেয়ার ভিউ মিররে উত্তল আয়না ব্যবহার করা হয়, যেন ছোট একটা আয়না দিয়ে গাড়ির ড্রাইভাররা পেছনের বড় গাড়িগুলো দেখতে পারেন। তাহলে আজ এতটুকুই। আজকের লেসনে আমরা গলীয় আয়না, এতে আলোর প্রতিফলন ও প্রতিবিম্ব গঠনের ব্যাপারে জেনেছি। নেক্সট লেসনে জানবো অবতল আয়নায় প্রতিবিম্ব সৃষ্টির ব্যাপারে। দেখা হবে সেই পর্বে। গত পর্বে তুমি গলীয় উত্তল আয়নায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় তা জেনেছ। আজকের পর্বে আমরা অবতল আয়নায় প্রতিবিম্ব গঠন ও এর ব্যবহার সম্পর্কে জানব। একটা চকচকে চামচের বাইরের অংশ উত্তল আয়নার মতো বিহেভ করলেও ভেতরের অংশ অনেকটা অবতল আয়নার মতো কাজ করে। ভিতরের দিকে তাকালে দেখবে তোমার চেহারাটা খুব ছোট দেখাচ্ছে, এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভেতরে দেখতে পাবে তুমি ঠিক উল্টো। এর আগে যেসব আয়নার ব্যাপারে জেনেছো, সমতল আয়না কিংবা উত্তল আয়না, তাতে কিন্তু প্রতিবিম্ব সোজাই ছিল, কিন্তু অবতল আয়নায় প্রতিবিম্ব উল্টো সোজা দুরকমই হতে পারে।
উত্তল আয়নার জন্য যে টার্মগুলো শিখেছিলাম সেগুলো অবতল আয়নার জন্য একই হবে। একটি অবতল আয়নায় সমান্তরাল আলো ফেলা হলে আলোর রশ্মিগুলো প্রতিফলনের পর আয়নার সামনে যে পয়েন্টে মিলে সেটি হলো আয়নার ফোকাস পয়েন্ট, এবং মেরু থেকে এ পর্যন্ত দূরত্বটাই ফোকাস দূরত্ব। আর এক্ষেত্রেও F=R/2 হবে। এই ফোকাস পয়েন্টে আসা আলোক রশ্মি আবার সামনে ছড়িয়ে যাবে, অর্থাৎ ফোকাস বিন্দুতে আসার আগে আলো একসাথে হতে থাকে বা এক বিন্দুর দিকে অভিসারী হয়, তারপর আবার সেখান থেকে ছড়িয়ে যায় বা অপসারী হয়। অবতল আয়নায় বস্তু আয়না থেকে এক এক দূরত্বে রাখলে প্রতিবিম্ব এক এক রকম হয়। মনে করো এই অবতল আয়নাটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র O এবং আয়নাটির ফোকাস বিন্দু F। প্রথমেই আয়নাটির সামনে ফোকাস দূরত্বের ভিতরে এই XY পেন্সিলটি কনসিডার করি। এর আগের লেসনে গোলীয় আয়নায় প্রতিফলনের যে নিয়মগুলো শিখেছিলে তা কিন্তু অবতল আয়নার জন্য একই থাকবে। চলো তাহলে পেন্সিলটির মাথার এই X বিন্দুর প্রতিবিম্ব কোথায় হবে তা বের করে ফেলি। X থেকে আসা XN রশ্মিটি অবতল আয়নাকে লম্বভাবে স্পর্শ করে ঠিক উল্টো দিকে প্রতিফলিত হবে, আর অক্ষের সাথে সমান্তরাল XQ রশ্মি প্রতিফলনের পর ফোকাস পয়েন্ট F দিয়ে যাবে। দেখতেই পাচ্ছ NO এবং QF প্রতিফলিত রশ্মি দুটি আয়নার সামনে মেলার কোনো চান্স নেই। রশ্মি দুটি পিছনে বাড়ালে দেখছি X প্রাইম পয়েন্টে মিলছে, অর্থাৎ রশ্মি দুটি এই পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে। সুতরাং X প্রাইমই হবে X এর প্রতিবিম্ব। এবার ভেবে দেখো তো, পেন্সিলটির গোড়ার এই Y বিন্দুর প্রতিবিম্বটি কোথায় হবে? ঠিকই ধরেছ, এই বিন্দুটি প্রধান অক্ষের উপরে থাকায় এর প্রতিবিম্ব এই অক্ষের উপরেই কোথাও হবে। তাই এবার এই X প্রাইম পয়েন্ট থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব আঁকলেই পেন্সিলটির পুরো প্রতিবিম্ব X প্রাইম Y প্রাইম পেয়ে যাব। বুঝতেই পারছো এই প্রতিবিম্বটি অবাস্তব এবং আয়নায় পেন্সিলটা কিছুটা বড় দেখা যাচ্ছে। পেন্সিলটিকে যতই ফোকাস বিন্দুর কাছে আনবো প্রতিবিম্বটা মেরু থেকে তত দূরে সরে যাবে আর এটির সাইজও বড় হতে থাকবে। যদি পেন্সিলটাকে টেনে ঠিক ফোকাস বিন্দুতে রাখি তাহলে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হয়ে যাবে, অর্থাৎ আয়নার সামনে পিছনে কোথাও এই রশ্মিগুলো আর মিলবে না, তাই আয়নায় কোনো প্রতিবিম্ব তৈরি হবে না। এবার পেন্সিলটিকে আরো দূরে সরিয়ে ফোকাসের বাইরে রাখলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটবে, কারণ এই প্রথমবার আমরা বাস্তব প্রতিবিম্ব দেখব, অর্থাৎ যেখানে প্রতিবিম্বটি তৈরি হবে সেখানে সত্যি সত্যি আলো এসে মিলবে। এবার পেন্সিলটির X বিন্দু থেকে প্রধান অক্ষের সাথে সমান্তরাল XQ রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু F এর ভেতর দিয়ে যাবে। দ্বিতীয় রশ্মিটি গোলকের ব্যাসার্ধ বরাবর না টানতে চাইলে আমরা F বিন্দুর ভেতর দিয়েও টানতে পারি। এটি অবতল আয়নায় প্রতিফলিত হয়ে RS বরাবর যাবে। প্রতিফলিত রশ্মি দুটি X প্রাইম বিন্দুতে ছেদ করছে। এখন এই বিন্দু থেকে PO রেখার উপর লম্ব টানলেই পেন্সিলটির উল্টো প্রতিবিম্ব পেয়ে যাব। এই প্রতিবিম্বে যেহেতু আলোক রশ্মি সত্যি মিলে গেছে তাই প্রতিবিম্বটি বাস্তব। এবার পেন্সিলটিকে আরো ডানে সরিয়ে বক্রতার কেন্দ্রে বা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখলে প্রতিবিম্বটি ঠিক একই জায়গায় উল্টো অবস্থায় দেখবে। পেন্সিলটি এর থেকেও দূরে সরালে উল্টো প্রতিবিম্বটি বামে সরে ফোকাস পয়েন্টের আরো কাছে আসতে থাকে এবং আরো ছোট হতে থাকে। দেখতেই পাচ্ছ অবতল আয়নায় ফোকাস দূরত্বের বাইরে কোনো বস্তু রাখলে আমরা বাস্তব প্রতিবিম্ব পাই। বাস্তব প্রতিবিম্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের চ্যাপ্টারে দেখবে কেমন করে লেন্স দিয়েও এরকম বাস্তব প্রতিবিম্ব তৈরি করা যায়। বাস্তব প্রতিবিম্বে যেহেতু প্রতিফলনের পর আলোর রশ্মিগুলো আয়নার সামনে কোথাও সত্যি সত্যি মিলে, তাই এই প্রতিবিম্ব পর্দার উপর ফেলা যাবে। তার মানে প্রতিবিম্বটি কোনো পর্দায় ফেলে দেখতে পারবে। সমতল বা উত্তল আয়নায় প্রতিবিম্ব সব সময় অবাস্তব হয়, তাই সমতল আয়নায় তুমি চেহারা দেখতে পারবে ঠিকই, কিন্তু তা দিয়ে কখনো তোমার চেহারা কোনো পর্দায় ফেলতে পারবে না। চলো এবার জেনে নিই রিয়েল লাইফে কোথায় কোথায় অবতল আয়না ব্যবহার করা হয়। অবতল আয়নার সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে টেলিস্কোপে। পৃথিবীর সবচেয়ে বড় এবং নিখুঁত টেলিস্কোপেও অবতল আয়না ব্যবহার করা হয়। তোমার কাছে মনে হতে পারে দূরের কোনো ছোট জিনিসকে অনেক বড় করে দেখানোই ভালো টেলিস্কোপের কাজ। আসলে সেটি সত্যি নয়। ভালো টেলিস্কোপের কাজ হচ্ছে অনেক কম আলোতেও স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা। সেজন্য অবতল আয়নার আকার যত বড় হবে সেটি তত বেশি আলো কালেক্ট করে তত স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করতে পারবে। আলোর সমান্তরাল বিম তৈরিতেও এই আয়না ইউজ করতে পারো। আর এই কারণেই জাহাজ বা লঞ্চের সার্চ লাইটে
অবতল আয়না ব্যবহার করা হয়। লাইট সোর্সটা থাকে ফোকাস পয়েন্টে, তাই সেটি থেকে আলো বের হয়ে অবতল আয়নায় প্রতিফলিত হয়ে সমান্তরাল বিম হিসাবে বের হয়ে যায়। তুমি যে টর্চ লাইট ব্যবহার করো সেখানেও বাল্বটি রাখা হয় একটি অবতল আয়নার ফোকাস বিন্দুতে। অবতল আয়নায় ফোকাস দূরত্বের ভেতরে কিছু থাকলে যেহেতু সোজা এবং বড় প্রতিবিম্ব তৈরি হয়, তাই কোনো কিছু বড় করে দেখতে হলেও অবতল আয়না ব্যবহার করা হয়। এজন্য মেকআপ বা শেভ করার জন্য আমরা এই আয়না ইউজ করি। একই কারণে ডেন্টিস্টরাও দাঁত দেখার জন্য অবতল আয়না ব্যবহার করেন। তাহলে আজ এই পর্যন্তই। আজকের লেসনে আমরা অবতল আয়নার সামনে বিভিন্ন দূরত্বে বস্তুর প্রতিবিম্ব ও এর ব্যবহার সম্পর্কে জেনেছি। নেক্সট এপিসোডে আমরা গোলীয় আয়নায় বস্তু আর বিম্বের দূরত্ব ও আকারের গাণিতিক সম্পর্ক দেখব এবং আয়না থেকে কিছু জিওমেট্রিক অ্যান্ড ম্যাথস প্রবলেম সলভ করব। সেই পর্যন্ত ভালো থেকো। গত পর্বে তুমি গোলীয় উত্তল আয়নায় কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় তা জেনেছো। আজকের পর্বে আমরা অবতল আয়নায় প্রতিবিম্ব গঠন ও এর ব্যবহার সম্পর্কে জানব। একটা চকচকে চামচের বাইরের অংশ উত্তল আয়নার মতো বিহেভ করলেও ভেতরের অংশ অনেকটা অবতল আয়নার মতো কাজ করে। ভিতরের দিকে তাকালে দেখবে তোমার চেহারাটা খুব ছোট দেখাচ্ছে, এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভেতরে দেখতে পাবে তুমি ঠিক উল্টো। এর আগে যেসব আয়নার ব্যাপারে জেনেছো, সমতল আয়না কিংবা উত্তল আয়না, তাতে কিন্তু প্রতিবিম্ব সোজাই ছিল, কিন্তু অবতল আয়নায় প্রতিবিম্ব উল্টো সোজা দুরকমই হতে পারে। উত্তল আয়নার জন্য যে টার্মগুলো শিখেছিলাম সেগুলো অবতল আয়নার জন্য একই হবে। একটি অবতল আয়নায় সমান্তরাল আলো ফেলা হলে আলোর রশ্মিগুলো প্রতিফলনের পর আয়নার সামনে যে পয়েন্টে মিলে সেটিই হলো আয়নার ফোকাস পয়েন্ট, এবং মেরু থেকে এ পর্যন্ত দূরত্বটাই ফোকাস দূরত্ব। আর এক্ষেত্রেও F=R/2 হবে। এই ফোকাস পয়েন্টে আসা আলোক রশ্মি আবার সামনে ছড়িয়ে যাবে, অর্থাৎ ফোকাস বিন্দুতে আসার আগে আলো একসাথে হতে থাকে বা এক বিন্দুর দিকে অভিসারী হয়, তারপর আবার সেখান থেকে ছড়িয়ে যায় বা অপসারী হয়। অবতল আয়নায় বস্তু আয়না থেকে এক এক দূরত্বে রাখলে প্রতিবিম্ব এক এক রকম হয়। মনে করো এই অবতল আয়নাটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র O এবং আয়নাটির ফোকাস বিন্দু F। প্রথমেই আয়নাটির সামনে ফোকাস দূরত্বের ভিতরে এই XY পেন্সিলটি কনসিডার করি। এর আগের লেসনে গোলীয় আয়নায় প্রতিফলনের যে নিয়মগুলো শিখেছিলে তা কিন্তু অবতল আয়নার জন্য একই থাকবে। চলো তাহলে পেন্সিলটির মাথার এই X বিন্দুর প্রতিবিম্ব কোথায় হবে তা বের করে ফেলি। X থেকে আসা XN রশ্মিটি অবতল আয়নাকে লম্বভাবে স্পর্শ করে ঠিক উল্টো দিকে প্রতিফলিত হবে, আর অক্ষের সাথে সমান্তরাল XQ রশ্মি প্রতিফলনের পর ফোকাস পয়েন্ট F দিয়ে যাবে। দেখতেই পাচ্ছ NO এবং QF প্রতিফলিত রশ্মি দুটি আয়নার সামনে মেলার কোনো চান্স নেই। রশ্মি দুটি পিছনে বাড়ালে দেখছি X প্রাইম পয়েন্টে মিলছে, অর্থাৎ রশ্মি দুটি এই পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে। সুতরাং X প্রাইমই হবে X এর প্রতিবিম্ব। এবার ভেবে দেখো তো, পেন্সিলটির গোড়ার এই Y বিন্দুর প্রতিবিম্বটি কোথায় হবে? ঠিকই ধরেছ, এই বিন্দুটি প্রধান অক্ষের উপরে থাকায় এর প্রতিবিম্ব এই অক্ষের উপরেই কোথাও হবে। তাই এবার এই X প্রাইম পয়েন্ট থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব আঁকলেই পেন্সিলটির পুরো প্রতিবিম্ব X প্রাইম Y প্রাইম পেয়ে যাব। বুঝতেই পারছো এই প্রতিবিম্বটি অবাস্তব এবং আয়নায় পেন্সিলটা কিছুটা বড় দেখা যাচ্ছে। পেন্সিলটিকে যতই ফোকাস বিন্দুর কাছে আনবো, প্রতিবিম্বটা মেরু থেকে তত দূরে সরে যাবে আর এটির সাইজও বড় হতে থাকবে। যদি পেন্সিলটাকে টেনে ঠিক ফোকাস বিন্দুতে রাখি, তাহলে প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হয়ে যাবে, অর্থাৎ আয়নার সামনে পিছনে কোথাও এই রশ্মিগুলো আর মিলবে না, তাই আয়নায় কোনো প্রতিবিম্ব তৈরি হবে না। এবার পেন্সিলটিকে আরো দূরে সরিয়ে ফোকাসের বাইরে রাখলে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটবে, কারণ এই প্রথমবার আমরা বাস্তব প্রতিবিম্ব দেখব, অর্থাৎ যেখানে প্রতিবিম্বটি তৈরি হবে সেখানে সত্যি সত্যি আলো এসে মিলবে। এবার পেন্সিলটির X বিন্দু থেকে প্রধান অক্ষের সাথে সমান্তরাল XQ রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু F এর ভেতর দিয়ে যাবে। দ্বিতীয় রশ্মিটি গোলকের ব্যাসার্ধ বরাবর না টানতে চাইলে আমরা F বিন্দুর ভেতর দিয়েও টানতে পারি। এটি অবতল আয়নায় প্রতিফলিত হয়ে RS বরাবর যাবে।
প্রতিফলিত রশ্মি দুটি এক্স প্রাইম বিন্দুতে ছেদ করছে। এখন এই বিন্দু থেকে পি ও রেখার উপর লম্ব টানলেই পেন্সিলটির উল্টো প্রতিবিম্ব পেয়ে যাব। এই প্রতিবিম্বে যেহেতু আলোক রশ্মি সত্যি মিলে গেছে, তাই প্রতিবিম্বটি বাস্তব। এবার পেন্সিলটিকে আরো ডানে সরিয়ে বক্রতার কেন্দ্রে বা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখলে প্রতিবিম্বটি ঠিক একই জায়গায় উল্টো অবস্থায় দেখবে। পেন্সিলটি এর থেকেও দূরে সরালে উল্টো প্রতিবিম্বটি বামে সরে ফোকাস পয়েন্টের আরো কাছে আসতে থাকে এবং আরো ছোট হতে থাকে। দেখতেই পাচ্ছ, অবতল আয়নায় ফোকাস দূরত্বের বাইরে কোনো বস্তু রাখলে আমরা বাস্তব প্রতিবিম্ব পাই। বাস্তব প্রতিবিম্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের চ্যাপ্টারে দেখবে কেমন করে লেন্স দিয়েও এরকম বাস্তব প্রতিবিম্ব তৈরি করা যায়। বাস্তব প্রতিবিম্বে যেহেতু প্রতিফলনের পর আলোর রশ্মিগুলো আয়নার সামনে কোথাও সত্যি সত্যি মিলে, তাই এই প্রতিবিম্ব পর্দার উপর ফেলা যাবে। তার মানে প্রতিবিম্বটি কোনো পর্দায় ফেলে দেখতে পারবে। সমতল বা উত্তল আয়নায় প্রতিবিম্ব সব সময় অবাস্তব হয়। তাই সমতল আয়নায় তুমি চেহারা দেখতে পারবে ঠিকই, কিন্তু তা দিয়ে কখনো তোমার চেহারা কোনো পর্দায় ফেলতে পারবে না। চলো এবার জেনে নিই রিয়েল লাইফে কোথায় কোথায় অবতল আয়না ব্যবহার করা হয়। অবতল আয়নার সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে টেলিস্কোপে। পৃথিবীর সবচেয়ে বড় এবং নিখুঁত টেলিস্কোপেও অবতল আয়না ব্যবহার করা হয়। তোমার কাছে মনে হতে পারে দূরের কোনো ছোট জিনিসকে অনেক বড় করে দেখানোই ভালো টেলিস্কোপের কাজ। আসলে সেটি সত্যি নয়। ভালো টেলিস্কোপের কাজ হচ্ছে অনেক কম আলোতেও স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা। সেজন্য অবতল আয়নার আকার যত বড় হবে, সেটি তত বেশি আলো কালেক্ট করে তত স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করতে পারবে। আলোর সমান্তরাল বিম তৈরিতেও এই আয়না ইউজ করতে পারো। আর এই কারণেই জাহাজ বা লঞ্চের সার্চ লাইটে অবতল আয়না ব্যবহার করা হয়। লাইট সোর্সটা থাকে ফোকাস পয়েন্টে, তাই সেটি থেকে আলো বের হয়ে অবতল আয়নায় প্রতিফলিত হয়ে সমান্তরাল বিম হিসাবে বের হয়ে যায়। তুমি যে টর্চ লাইট ব্যবহার করো, সেখানেও বাল্বটি রাখা হয় একটি অবতল আয়নার ফোকাস বিন্দুতে। অবতল আয়নায় ফোকাস দূরত্বের ভেতরে কিছু থাকলে যেহেতু সোজা এবং বড় প্রতিবিম্ব তৈরি হয়, তাই কোনো কিছু বড় করে দেখতে হলেও অবতল আয়না ব্যবহার করা হয়। এজন্য মেকআপ বা শেভ করার জন্য আমরা এই আয়না ইউজ করি। একই কারণে ডেন্টিস্টরাও দাঁত দেখার জন্য অবতল আয়না ব্যবহার করেন। তাহলে আজ এই পর্যন্তই। আজকের লেসনে আমরা অবতল আয়নার সামনে বিভিন্ন দূরত্বে বস্তুর প্রতিবিম্ব ও এর ব্যবহার সম্পর্কে জেনেছি। নেক্সট এপিসোডে আমরা গলীয় আয়নায় বস্তু আর বিম্বের দূরত্ব ও আকারের গাণিতিক সম্পর্ক দেখব এবং আয়না থেকে কিছু জিওমেট্রিক অ্যান্ড ম্যাথস প্রবলেম সলভ করব। সেই পর্যন্ত ভালো থেকো।